দেখো বৃত্তের অভ্যন্তর রেখা এবং হলো বহিস্থ কোনো রেখা। দেখো বৃত্তের অভ্যন্তর বিন্দু বা বহিস্তর বিন্দু, সেটি তুমি বুঝতে হলে বৃত্তের অভ্যন্তর বাঁক বলতে বোঝায়, দেখো বৃত্তের অভ্যন্তর বাঁক। আমি যদি একটি বৃত্ত অঙ্কন করি, দেখো যে এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এটি যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে তোমার, ও যদি বৃত্তের কেন্দ্র আর পি যদি বৃত্তস্থ একটি বিন্দু হয়, তাহলে এটি হবে তোমার ব্যাসার্ধ। দেখো যে ব্যাসার্ধ আর এই আরের দূরত্ব তো আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দিকে যদি তুমি এই সমতলের উপর অঙ্কিত ব্যাসার্ধগুলো যদি তুমি এদিকে টানো, এদিকে টানো বা এদিকে টানো, এই সমতলের উপর যেদিকেই তুমি ব্যাসার্ধ টানো, তাহলে সব ব্যাসার্ধগুলোর মান সমান হবে। আর এই ব্যাসার্ধের মান যদি তোমার মনে করো যে বৃত্তের এইখান থেকে অর্থাৎ ব্যাসার্ধের থেকে যদি কম হয়, বৃত্তের একটি বিন্দু নিলাম, তাহলে বৃত্তের অভ্যন্তরস্থ অর্থাৎ বা বৃত্তের অভ্যন্তর ভাগ বলা হয় এটিকে। বৃত্তের অভ্যন্তর সরব বইগলা 9 ত অভ্যন্তর। দেখো বৃত্তের অভ্যন্তর ভাগটা হলো যে বৃত্তের যে ব্যাসার্ধর চেয়ে যদি কোনো রেখাংশ যদি দৈর্ঘ্য কম হয়, বৃত্তের ব্যাসার্ধের চেয়ে কম দৈর্ঘ্য বিশিষ্ট যদি কোনো রেখাংশ সমতলের মধ্যে অঙ্কন করা হয়, তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের অভ্যন্তর ভাগ বা বৃত্তের অভ্যন্তরস্থ রেখাংশ। বৃত্তের ব্যাসার্ধের যে যদি কোনো রেখা অংশের দৈর্ঘ্য কম হয়, তাহলে এটিকে বৃত্তের অভ্যন্তর ভাগ বা বৃত্তের অভ্যন্তরস্থ বিন্দু বলা হয়। বৃত্তের কম হয় তাহলে সেইটিকে বা সেই রেখা অংশকে বৃত্তের অভ্যন্তরস্থ রেখাংশ বলা হয়। আর যদি বেশি হয় তাহলে বৃত্তের বহির রেখাংশ বলা হয়। বৃত্তের বহিঃস্থ রেখাংশ বলা হয়। বৃত্তের বহিঃস্থ রেখা বা বৃত্তের বহিঃস্থ অংশ বলা হয় বা বৃত্তের বাইরের রেখাংশ হবে। যদি মনে করো যে বৃত্তের ব্যাসার্ধের চেয়ে যদি কোনো
যেমন মনে করো এই দিকে যদি বর্ধিত করা হয় আর পর্যন্ত, তাহলে এটি হবে বৃত্তের বহিস্থ অভ্যন্তরস্থ রেখা, বৃত্তের অভ্যন্তর বিন্দু বা রেখা, বৃত্তের অভ্যন্তর রেখাংশ, এটি হবে তোমার বৃত্তের বহিস্থ রেখাংশ, বহিস্থ রেখাংশ। যেহেতু এটি বৃত্তের বাহিরে একটি বিন্দু, তাহলে বৃত্তের ব্যাসার্ধের চাইতে যদি কোনো রেখার অংশের দৈর্ঘ্য বেশি হয় তবে তাকে বৃত্তের বহির্ভাগ বলা হয়, তবে তাকে বৃত্তের বহিস্থ রেখাংশ বা বহির্ভাগ রেখাংশ বা বহির্ভাগ, বৃত্তের বহিস্থ রেখা, বৃত্তের বহিস্থ রেখাংশ বা বহির্ভাগ, বৃত্তের বহিস্থ রেখাংশ বা বহির্ভাগ বৃত্তের ব্যাসার্ধের চাইতে যদি কোনো তোমার কোনো রেখাংশের দৈর্ঘ্য বেশি হয় ব্যাসার্ধের চেয়ে, তাহলে তাকে বৃত্তের বহির্ভাগ বলা হয়। বৃত্তের বহিস্থ, বৃত্তের বহিস্থ রেখা অংশ বা বহির্ভাগ রেখাংশ বা বৃত্তের বহির্ভাগ বলা হয়। চিত্রে ওয়ার রেখা হচ্ছে বহিস্থ রেখা অংশ এবং ওপি হচ্ছে তোমার বৃত্তের অভ্যন্তর রেখাংশ। এইটুকু সম্পর্কে একটু তোমার ধারণা, যে বহির্ভাগ আর অভ্যন্তর ভাগ, এইটুকু একটু ধারণা রাখলেই তোমার চলবে। আশা করি যে মোটামুটি বৃত্তের খুঁটিনাটি বিষয় তোমাদের শেষ করা হয়েছে। এখন আমরা যাব যে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যগুলো কীভাবে প্রমাণ করব। দেখো, আজকে আমরা তোমার পাঠ্য বইয়ের 153 পেজে আছে, যে তোমার পাঠ্য বইয়ের পেজ নাম্বার হলো তোমার 153। উপপাদ্য তোমার উপপাদ্য 17, এটি আজকে আমরা একটু দেখে নেই। দেখো যে তোমার পাঠ্য বইয়ের আমরা এবার উপপাদ্য 17 সেটি তোমাদের জন্য আজকে প্রমাণ করব। তাহলে দেখো যে এখানে যে উপপাদ্য 17 আছে সেটি দেখো, যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জায়ের বলা হচ্ছে, যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো ঝায়ের মধ্যবিন্দুর সংযুক্ত রেখাংশ, ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোজিত রেখাংশ
মধ্য বিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব, ওই জায়ের উপর লম্ব, সেটি কিন্তু প্রমাণ করতে হবে যে বৃত্তের কেন্দ্র বেশ ভিন্ন, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, অর্থাৎ বৃত্তের কেন্দ্র ও ব্যাস ছাড়া কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব। তাহলে তোমরা দেখো যে আমরা একটা বৃত্ত বা সার্কেল এখানে অঙ্কন করি। যেমন বলা হলো, দেখো যে বৃত্তের ব্যাস ভিন্ন, এখানে তোমার মোটামুটি আমরা একটি বৃত্ত অঙ্কন করে নিলাম। বলা হলো যে এই বৃত্তের কেন্দ্র যদি ও হয়, দেখো এই বৃত্তের কেন্দ্র হলো তোমার ও, আর আমি এখানে এবি একটি যা অঙ্কন করে নিলাম। বলা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র আর এই এবি জায়ের মধ্যবিন্দু যদি তোমার এম হয়, এই লম্ব সংযোজক রেখাংশ বলা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো যা এর, তাহলে এবি একটি যা ধরলাম, ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোজক মধ্যবিন্দু এম যদি হয়, সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব, অর্থাৎ ও এম লম্ব। তাহলে আমরা প্রথমে যে কাজটি করলাম, একটি বৃত্ত অঙ্কন করি, মনে করি। যেমন মনে করো সমাধান, মনে করি উপপাদ্য 17 এর প্রমাণ। মনে করি যে ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে ব্যাস নয়, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে, এ বি সি বৃত্তে ব্যাস নয়, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে ব্যাস নয় এমন একটি যা, ব্যাস নয় এমন একটি যা এবি এবং এই জায়ের মধ্যবিন্দু এবি, এ এবং বি, এবং এই জায়ের মধ্যবিন্দু তোমার, দেখো এই জায়ের মধ্যবিন্দু এম, ও এম যোগ করি, ও এম যোগ করি। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ, প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এবি জায়ের উপর লম্ব, ও এম রেখাংশ এবি
ঝায়ের উপর তোমার লম্ব, অর্থাৎ যে OM লম্ব AB এটি প্রমাণ করতে হবে। OM লম্ব AB এটি প্রমাণ করতে হবে। তাহলে দেখো প্রমাণ অঙ্কন, প্রথমে অঙ্কন করে নেই। দেখো OA এবং OB যোগ করি, এখান থেকে এই OA এবং তুমি দেখো এখন আমরা দেখো ওই OA এবং OB কেন্দ্রের সাথে যোগ করলাম। তাহলে অঙ্কনটা হলো যে OA এবং OA এবং OB যোগ করি। তাহলে OA এবং OB যোগ করি। এখন হলো তোমার প্রমাণ। প্রমাণ দেখো যে প্রমাণ হলো যে এখানে আমরা OA এবং OB রেখাংশ যোগ করার পরে OAM এবং হচ্ছে OBM দুটি ত্রিভুজে বিভক্ত হয়েছে। এখানে দুইটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। যেমন তুমি দেখো OAM আর OBM এখানে দুটো ত্রিভুজ কিন্তু উৎপন্ন হয়েছে OA এবং OB যোগ করার পরে। এখন আমরা প্রমাণ করব যে এই OA ত্রিভুজ, OAM ত্রিভুজ এবং OBM ত্রিভুজের মধ্যে কি কি জিনিস মিল আছে। তোমরা অষ্টম শ্রেণীতে সেটি কিন্তু পড়েছে যে দুটি ত্রিভুজের মধ্যে যদি অর্থাৎ তিন বাহু এক ত্রিভুজের আর অপর ত্রিভুজের তিন বাহুর সহিত বা তিন কোণের সহিত বা দুই বাহু এক কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি কি হয়, তোমার সর্বসম হয়। তাহলে এখন চলো আমরা এই দুইটি ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করি। তাহলে তুলনা করলে এখানে তোমার দাঁড়ায় ব্যাপারটা হলো যে দাব যদি তুমি দিতে পারো, না দিলেও সমস্যা নেই। তাহলে আমরা দেখি নেই যে এখানে ত্রিভুজ দাপে প্রমাণ যদি হয় যে ধাপ যদি তুমি দাও তাহলে দিতে পারো, না দিলেও সমস্যা নাই, পরীক্ষা তোমাকে নাম্বার দিতে হবে। যেমন দাপ আমরা একই ধরলাম। এখন দেখো যে ত্রিভুজ OAM ত্রিভুজ, এখানে দেখো যে ত্রিভুজ এইখানে আমরা এই দেখতেই পাচ্ছি। দেখো ত্রিভুজ এখানে এই OAM ও ত্রিভুজ তোমার OBM। দেখো OBM এখানে কি কি মিল আছে সেটা তুমি তুলে ধরো। যেমন AM = আমরা দেখতেই পাচ্ছি যে AM সমান BM, AM = তোমার BM, কারণ M হলো AB এর মধ্যবিন্দু, কারণ M AB এর মধ্যবিন্দু। কাজেই আমরা লিখতে পারি দেখো যে M যদি AB এর মধ্যবিন্দু হয় সুতরাং AM সমান লিখতে পারি আমরা BM, অর্থাৎ AM সমান আমরা এই BM আমরা লিখতে পারি। তাহলে আমরা এখন উপরে চলে যাই। দেখো যে আমরা যদি উপরে যাই, এখন এই দুই ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করছি। দেখো আমরা যদি উপরে যাই তাহলে দেখো আমরা এটিকে মুছে নিতে পারি। এখন তাহলে আমরা এটি মুছে নিই। দেখো যে প্রমাণ ধাপ 1 চলছে। এখন দেখো যে আরও কিছু জিনিস এখানে আমরা লিখতে পারি। দেখো যে এইখানে তাহলে M = BM আমরা এটুকু বুঝতে পেরেছি।
এখন দেখো এই ত্রিভুজের ওএ সমান, ওএ সমান হচ্ছে, সুতরাং ওএ সমান ওবি, কারণ একই বৃত্তের উভয়ই, যেহেতু উভয়ই হলো তোমার একই বৃত্তের, একই বৃত্তের ব্যাসার্ধ, উভয় হলো তোমার একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা আগেই বলেছিলাম যে ওএ এবং ওবি অঙ্কন করে নিলে যে বৃত্তির কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দিকে যদি তুমি দূরত্ব অঙ্কন করো তাহলে কিন্তু সেই দূরত্ব কিন্তু সমান হয়। সেই হিসাবে ওএ ওবি যদি 100টা অঙ্কন করো তাহলে সবগুলি তোমার সমান হবে। এই জন্যই বলা হচ্ছে যে উভয়ই একই বৃত্তের তোমার উভয়কে দেখো যে এখানে উভয় একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা লিখতে পারি যে উভয় যদি একই বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে তো আমরা লিখতেই পারি। দেখো এই যে এখানে আমরা তুলে ধরি যে উভয় একই বৃত্তের ব্যাসার্ধ বলে ওএ সমান ওবি এবং ওবি দেখো ওএম সমান ওএম, কারণ হলো ওএম সমান ওএম সাধারণ বাহু, এই উভয় ত্রিভুজের মধ্যে হচ্ছে সাধারণ বাহু, এই হলো তোমার সাধারণ বাহু। ওএম সমান ওএম, এই ওএম উভয় ত্রিভুজের মাঝখানে পড়েছে, তাই এটি হচ্ছে তোমার সাধারণ বাহু। সুতরাং আমরা লিখতেই পারি যে দেখো, সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ ওএম সর্বসম ত্রিভুজ ওবিএম। যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম তাহলে তো আমরা লিখতে পারি যে ত্রিভুজটি হচ্ছে তোমার সর্বসম। তাহলে উভয় ত্রিভুজ সর্বসম হলে বাহু বাহু উপাদ্য হচ্ছে এই হিসাবে সর্বসম। বাহু উপপাদ্য আছে 7 সম্ভবত 8-এ উপপাদ্য, তাহলে আমরা লিখতে পারি যে বাহু উপাদ্য অনুসারে ত্রিভুজ দুটি সর্বসম। এখানে তোমার 60 নোট লিখে দিলাম। কাজেই আমরা লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি যে OMA, সুতরাং আমরা লিখতে পারি কোণ OMA, কোণ OM কোণ হচ্ছে তোমার OMB। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে দেখো যে আমরা কোণ দেখাতে পেরেছি ধাপ 2-এ। দেখো এখন ধাপ তোমার 2-এ, ধাপ 2 দেখো যে যেহেতু কোণ রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ সমান, যেহেতু দেখো ধাপ 2-এ যেহেতু কোণ দুটি কোণদ্বয় যেমন হচ্ছে OMA আর OM, এই কোণ আর এই কোণ OMM OMB OMA, কোণ দুটি হচ্ছে রৈখিক যুগল কোণ, অর্থাৎ AB রেখার উপরে এবং OM রেখার একই পার্শ্বে উপস্থিত। যেহেতু কোণদ্বয় রৈখিক একই রেখার রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ এবং হলো তোমার এদের পরিমাপ সমান, এদের পরিমাপ তোমার সমান। দেখো রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ হলো তোমার সমান। সুতরাং OAM সমান OM, এক সমকোণ রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ হলো তোমার সমান।
তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে কোণ ও এম সমান লিখতে পারি। সুতরাং আমরা লিখতে পারি যে কোণ ও এম কোণ সমান হলো তোমার কোণ ও এম বিকোণ ও এম বিকোণ ইকুয়াল টু হলো তোমার এক সম কোণ বা 90 ডিগ্রি এক সম কোণ। সুতরাং যেহেতু এক সমকোণ বা 90 ডিগ্রি, তাহলে ও এম অবশ্যই এ বি এর উপর লম্ব। সুতরাং অর্থাৎ হলো ও এম, সুতরাং ও এম লম্ব হলো তোমার এ বি, যা প্রমাণিত প্রশ্নে চাওয়া হয়েছিল, প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ যে ব্যাপারটি হলো যে আমরা দুইটি ত্রিভুজের সাথে যেহেতু কোণদ্বয় রৈখিক, এটা হলো তোমার এই রৈখিক যুগল কোণ, কোণদ্বয় হচ্ছে রৈখিক যুগল কোণ। এখানে এই কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ হচ্ছে তোমার এক সমকোণের সমান। যেহেতু আমরা এই কারণেই আমরা লিখেছি ও এম একোণ, ও এম একোণ সমান ও এম বিকোণ। আর আমরা জানি যে কোণদ্বয় যদি রৈখিক যুগল কোণ হয় এবং এদের পরিমাপ যদি সমান হয়, অর্থাৎ এক সমকোণ হলে ও এম অবশ্যই কি এ বি এর উপর লম্ব। সুতরাং আমরা লিখতে পারছি এখানে ও এম লম্ব হচ্ছে তোমার এ বি, প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। এবং একটি উপপাদ্য আমরা আজকে তোমাদের জন্য প্রমাণ করেছি। তোমরা যদি একটি উপপাদ্য ভালো করে পড়ো এবং যদি মনে রাখো, তাহলে সবগুলি উপপাদ্য এই একই ধাঁচে তোমরা প্রমাণ করতে পারবে বলে আমার ধারণা। দেখো তাহলে এখানে এই যে ও এম ত্রিভুজ ও বি এম, এই দুই ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করতে পেরেছিলাম, যেমন এ এম সমান হচ্ছে তোমার বি এম। কারণ হলো তোমার যে এ এম সমান তোমার বি এম, এটি কারণ হলো যে এম যেহেতু প্রশ্নে বলা ছিল এম হলো এ বি এর মধ্যবিন্দু, কাজেই এ এম সমান আমরা লিখেছি বি এম। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবং ও এ ও বি আমরা অঙ্কন করেছিলাম যে ও এ ও বি, এই ত্রিভুজের ও এ বাহু সমান হচ্ছে তোমার ও বি বাহু, ও এ সমান ও বি। কারণ হলো যে উভয় বাহু হলো তোমার যে একই বৃত্তির ব্যাসার্ধ। আর আমরা তো জানি গতকালকে যে বিভিন্ন সংজ্ঞা এবং বৃত্ত সম্পর্কিত যে খুঁটিনাটি বিষয়ের মধ্যে আমরা আগেই জেনেছিলাম যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো রেখা তুমি টানো, তাহলে সেই রেখার দৈর্ঘ্য হবে সমান। কাজেই এখানে উভয় রেখা বৃত্তের ব্যাসার্ধ ও এ এবং ও বি, কাজেই আমরা লিখতে পারি ও এ সমান ও বি। এই কারণে আমি সাইড নোটে দিয়ে দিয়েছি যে উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ। যদি একাধিক ব্যাসার্ধ তুমি অঙ্কন করো, তাহলে এদের সবগুলোর দৈর্ঘ্যই সমান হবে। কাজে আমরা লিখতে পারছি ও এ সমান ও বি। আশা করি তোমরা এটুকু ক্লিয়ার, পরিষ্কার। এরপরে দেখো যে আবার ও এম আর ও এম লিখলাম কেন, ও এম সমান ও এম, এই বাহুটি হচ্ছে তোমার এই দুই ত্রিভুজের এই 3 নম্বর বাহুটা হলো আর দুই ত্রিভুজের মাঝখানের বাহু। কাজেই এটিকে বলা হয় যে উভয় ত্রিভুজের সাধারণ বাহু। এই জন্য আমরা এখানে লিখেছি সাধারণ বাহু ও এম সমান ও এম। দুই ত্রিভুজের ও এম বাহু, একই বাহু দুই ত্রিভুজের মাঝখানে কাজ করছে, এই জন্যই এর নাম ও এম সমান ও এম বা সাধারণ বাহু। কাজেই আমরা দেখতে পেলাম যে এই ত্রিভুজ দ্বয়ের মধ্যে তুলনা করে যেমন ও এ এম ত্রিভুজের আর ও বি এম ত্রিভুজের মধ্যে
তিন বাহুর সাথে তুলনা করে আমরা দেখতে পেলাম যে উভয় ত্রিভুজের তিন বাহুই সমান। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ও এ এম সর্বসম ও বি এম বাহু বাহু উপপাদ্য আছে, তোমাদের হয়তোবা অষ্টম শ্রেণীতে ছিল। কাজে আমরা বাহু বাহু উপপাদ্য অনুসারে ত্রিভুজ দুটি যদি সর্বসম হয় তাহলে তোমার ত্রিভুজের সব কিছুই যেন এক ত্রিভুজের সাথে আরেক ত্রিভুজের সব সময় সমান হয়। তাহলে ও এ এম ইকুয়াল টু ও এম বি, ও এম এম, তাহলে ও এ এম দেখো আমরা লিখতে পারি যে ও এম বি, সরি এখানে একটু মিসিং হয়ে গেছে, ও এ এম হবে ও এম বি। তাহলে আমরা লিখতে পারি দেখো যে ও এম বি এখানে হবে তোমার ও এম এ হবে শেষে, সরি দুঃখিত এর জন্য। তাহলে আমরা এখানে লিখতে পারছি যে ও এম এখন ও এম বিগুণ ও এম বিগুণ সমান। তাহলে আমরা লিখতে পারি এখানে যেহেতু কোণদ্বয় ও এম ও কোণ, ও এম ও কোণ আর ও এম বিকোণ, কোণদ্বয়ের রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ হলো সমান। কাজেই আমরা লিখতে পারি ও এম এ কোণ, ও এম এ কোণ সমান ও এম বিকোণ এক সমকোণ। কাজেই সুতরাং হলো যেহেতু এক সমকোণ, সুতরাং ও এম লম্ব ও এম রেখা, এই ও এম লম্ব হলো তোমার এবি প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। উপপাদ্যগুলো 17, এরপরে পর্যায়ক্রমে তুমি 18, 19, 20 এই নেমে যদি তুমি মৌলিক বিষয়টি বুঝো তাহলে মাত্র একদিনেই তুমি সারা এই অষ্টম অধ্যায়ের যেগুলি উপপাদ্য আছে একদিনেই তুমি তোমার আয়ত্ত করে নিতে পারো। আশা করি যে তোমরা সবগুলি বিষয় মনোযোগ সহকারে পড়বা। আজকে আমি এখান থেকেই তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানেই শেষ করলাম। আর একটি কথা বলে যায়, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার ভিডিওটি থেকে শেয়ার করে দিবা এবং একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।